ব্রেকের আগে আমরা একটা অ্যাড ক্যাম্পেইন রান করতে পারছিলাম, কোনো সমস্যা হয় নাই। শুধুমাত্র একটা প্রবলেম ফেস করছিলাম, সেটা হলো যে সেই অ্যাকাউন্টের আন্ডারে আমরা একটা ইউজ করতে চাইছিলাম যে নির্দিষ্ট কোনো চ্যানেলের আন্ডারে আমরা চাচ্ছি আমাদের অ্যাডটা রান করানো হোক, অর্থাৎ নির্দিষ্ট কোনো চ্যানেলের আন্ডারে আমাদের অ্যাডটা রান করানো হোক, এরকম একটা সিদ্ধান্ত আমরা নিছিলাম। তো ঠিক আছে, আমরা ওটা আরেকবার করে ট্রাই করি। আর একই সাথে আমরা পুরো আজকে ক্লাসের সামিটাও সাথে সাথে হয়ে যাবে, একসাথে দুই কাজই হয়ে যাবে। তো আমরা প্রথমে আজকে কি করলাম, আমরা একটা টেক্সট ফাইলে লিখি গুগল অ্যাডস, এটা যদি নেই আমরা, তো গুগল অ্যাডস ভার্সেস গুগল অ্যাডসেন্স এর পার্থক্য আমরা দেখলাম। 2 নম্বর দেখলাম যে গুগল অ্যাডস আমরা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, পার্সোনাল অ্যাকাউন্ট যেটা আমাদের আগে থেকেই থাকে। আরেকটা জিনিস আমরা দেখলাম, সেটা হচ্ছিল গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। আচ্ছা, তার ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে আমরা এখানে কি করলাম, তিনটা ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম ইউটিউব অ্যাড রানিং এর জন্য। 2 নম্বর একটা অপশন রান করলাম, সেটা হলো ডিসপ্লে অ্যাডস এর জন্য একটা অ্যাকাউন্ট খুলছিলাম। আর 3 নম্বর যেটা খুলছিলাম সেটা ছিল সার্চ সার্চ নেটওয়ার্ক অ্যাডস এর জন্য। তো মেইনলি আমরা তিনটা অ্যাডস এখানে খুলছিলাম, অ্যাডস অ্যাকাউন্ট, 3 ধরনের অ্যাডস অ্যাকাউন্ট আমরা এখানে খুললাম। ওকে, গুগল অ্যাডস ম্যানেজারটা আমরা যেটাতে খুঁজে পাইছি সেটা হলো গুগল এমসিসি, গুগল এমসিসি। আচ্ছা, ঠিক আছে, এটা গেল। আমি নিচের দিকে আসি। তো এখানে অ্যাকাউন্ট খোলার পর তিনটা ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট খুলছিলাম এর আন্ডারে। সেগুলো ছিল ইউটিউব অ্যাড, তারপর ডিসপ্লে অ্যাড এবং সার্চ নেটওয়ার্ক অ্যাড। তো আমরা এখানে ইউটিউব অ্যাডের ভিতর ঢুকলাম। ঢোকার পর এখানে একটা ক্যাম্পেইন নিয়েছিলাম, নিউ ক্যাম্পেইন নেওয়ার পর এখানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ এটা সিলেক্ট করছিলাম। তো আমরা এখানে যেটা নিয়ে কাজ করব সেটা হলো ইউটিউব অ্যাডস। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এখান থেকে আমরা গেছিলাম কোথায়, ব্র্যান্ড সরি, ইউটিউব অ্যাডস, তারপর কি নিয়েছিলাম এখানে, ক্যাম্পেইন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ, ক্যাম্পেইন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ, এই কাজটা করছিলাম। এটার শেষে আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম বা যে অ্যাকশনটা পারফর্ম করছিলাম সেটা ছিল এখান থেকে ভিডিও অপশনটা আমরা সিলেক্ট করছিলাম, ভিডিও। আচ্ছা, ভিডিও, ওকে। এটা সিলেক্ট করার পর আমরা আরেকটা অপশন নিছিলাম, সেটা ছিল স্কিপেবল ইন স্ট্রিম, এই অপশন আমরা চালু করছিলাম। অর্থাৎ যে সকল অ্যাড কোনো একটা ইউটিউব ভিডিও দেখার সময় আমরা কি করতে পারি, স্কিপ করতে পারি, সেগুলোকে বলা হয় স্কিপেবল ইন স্ট্রিম। এটার মানে মিনিমাম 5 সেকেন্ডের আগে কোনো অডিয়েন্স বা ভিউয়ার কান্ট স্কিপ, মানে কি স্কিপ করতে পারবে না এই অ্যাডটা, মিনিমাম তাকে 5 সেকেন্ড দেখতে হবে। তো এটা ছিল বিষয়। তো ইউটিউব অ্যাড এটা গেল, তো আমরা এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমরা কি কাজ করছিলাম, কন্টিনিউ করছিলাম। ওকে, তারপরে এখানে আমরা টাইপ দিছিলাম ভিডিও ক্যাম্পেইন, অ্যাওয়ারনেস, গোল, এগুলো সবকিছু দেওয়া আছে। ক্যাম্পেইন একটা নেম দিছিলাম, এখানে যেটা আছে র্যান্ডমলি ওটাই থাক। আমি জাস্ট এখানে মনে করে দিচ্ছি ক্যাম্পেইন নেম। আচ্ছা, এটা গেল, ক্যাম্পেইন নেমটা দেওয়া শেষ। তারপরে যে অপশনটা ছিল সেটা হচ্ছে বিড স্ট্র্যাটেজি। এখানে আমরা কোনো কাজ করতে পারি নাই। আমরা এখানে বাজেট দিছিলাম, টোটাল বাজেট।
আচ্ছা, এই কাজটা করার পর আমরা আরেকটা কাজ করছিলাম, সেটা ছিল হলো আমরা এখানে $100 দিছিলাম। ইনডেট আর একটা হলো স্টার্ট ডেট সিলেকশন। স্টার্ট অ্যান্ড এন্ড ডেট সিলেকশন, এই কাজ আমরা করছিলাম। তারপরে যে অংশটা ছিল সেটা হলো এটা দিয়েছিলাম হচ্ছে 10 থেকে 18 তারিখ। আচ্ছা, আজকে কত তারিখ ছিল? আজকে 9 তারিখ। আজকে 10 তারিখ, তাহলে এটা 11। এবং এটা যেটা আমরা শিখছিলাম সেটা হলো 7 দিনে একটা ভিডিও লাগে অপটিমাইজ হইতে, বা একটা অ্যাড, সেটা যে কোনো অ্যাডই হোক, মিনিমাম 7 দিনের সময় নেয় একটা অপটিমাইজ করতে। আচ্ছা, ওকে, এটা আমাদের দেওয়া শেষ। তারপর নেটওয়ার্কের ভিতরে আমরা শুধু রাখছিলাম ইউটিউব ভিডিও পার্টনারটা উঠে রেখেছিলাম। নেটওয়ার্কের ভিতর ছিল শুধু ইউটিউব ভিডিওস। আচ্ছা, নেক্সট যে সেগমেন্ট আমরা কাজ করছিলাম সেটা হলো লোকেশন। লোকেশনটা এখানে বাংলাদেশকে ইনক্লুড অ্যান্ড মায়ানমারকে আমরা এক্সক্লুড করছিলাম। আচ্ছা, এই কাজটা শেষ। তারপর আমরা কি করছিলাম, তারপর এখানে দেখেন লোকেশন ফিক্সড করলাম। তারপরে হচ্ছে হলো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা দিয়েছিলাম কোন কোন ল্যাঙ্গুয়েজের লোকেরা আমরা দেখতে পারে। ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ সেট আপ। আচ্ছা, তারপরে যে কাজটা আমরা করছিলাম সেটা ছিল আপনার ল্যাঙ্গুয়েজ দিলাম, ল্যাঙ্গুয়েজের পর যেটা ছিল সেটা ইনভেন্টরি টাইপ, অর্থাৎ কারা আমার অ্যাডটা দেখবে কি টাইপের ইনভেন্টরি। আমি এখানে ব্র্যাকেট দিয়ে দেই কন্টেন্ট ক্যাটাগরি। আচ্ছা, কন্টেন্ট ক্যাটাগরি তারপর আর কি দেওয়া যায়, বেসড অন, এটা কি বলা যায়, ম্যাচুরিটি। আচ্ছা, আমরা এটা নিয়েছিলাম কি স্ট্যান্ডার্ড, যেটা ফুল ফ্যামিলি সহ যাতে দেখতে পারি। দোজ কন্টেন্ট উই ক্যান ওয়াচ উইথ আওয়ার ফ্যামিলি টুগেদার। আচ্ছা, এই স্ক্রিপ্টটা এটা গেল, ইনভেন্টরি কাজটা শেষ। তারপরে যে অপশনটা ছিল সেটা ছিল হলো অ্যাড গ্রুপ। এখানে একটা রিনেম, আপনি নিজের মতো একটা অ্যাড গ্রুপের নাম করে নিছি আমরা। আচ্ছা, ওকে, নিজেদের মতো একটা নাম করে নিছি যাতে বুঝতে সুবিধা হয়। তারপরে কাজটা কি ছিল, তারপরে কাজটা ছিল হচ্ছে অ্যাড গ্রুপ, ওই একই অ্যাড গ্রুপের নেম, ডেমোগ্রাফিক্স আর হচ্ছে অডিয়েন্স। এটা কি টাইপের এটা এখানে লেখা আছে, তারপর আমি এখানে একটু সারমর্ম দিয়ে দিচ্ছি, কপি। ডেমোগ্রাফিক্স এটা হবে হচ্ছে কিসের উপর, অডিয়েন্স ফিল্টারিং, বেসড অন, কিসের উপর আমরা ফিল্টারিং করতেছি এখানে, তাদের বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টিসের উপর। ক্যারেক্টারিস্টিক্স, ওকে। আর এগুলো তো দেওয়া আছে ডেমোগ্রাফিক্স এখানটুকুই। আর তারপরে যে অপশনটা ছিল সেটা হচ্ছে ইন্টারেস্ট, সম্ভবত অডিয়েন্সের ক্ষেত্রে। তারপরে কিওয়ার্ড সিলেকশন করছি। আচ্ছা, কিওয়ার্ডের উপর আমাদের একটা ক্লাস থাকবে, যেটা কিভাবে কোন কিওয়ার্ড নিব, কখন নিব, এটার উপর একটা ডিসকাশন থাকবে। আচ্ছা, কপি, এখানে কিওয়ার্ডটা দিয়ে দিই। সার্চ বেস্ট কিওয়ার্ডকে সংক্ষিপ্ত KW হিসেবে আমরা ফিউচারে মেনশন করব বারবার।
তো এখন থেকে পরিচয় রাখি, এটার নাম আমরা KW। আচ্ছা, সার্চ বেস্ট কিওয়ার্ড দ্যাট সুইটেবল ফর আওয়ার কন্টেন্ট। আচ্ছা, তাহলে কিওয়ার্ডসটা ঠিক আছে, কিওয়ার্ডসে কোনো কাজ নাই। কিওয়ার্ডস আমরা সার্চ করে করে নিয়ে আসে, এক একটা কিওয়ার্ড এখানে বসাবো। কিওয়ার্ড নিয়ে একটা ক্লাস হবে ফিউচারে। আর টপিকস, আমাদের কি টাইপের টপিক সেটা আপনি চাইলে দিতে পারেন। সিলেক্ট টপিক বা কন্টেন্ট ক্যাটাগরি। আচ্ছা, তারপরে যে বিষয়টা সেগমেন্টটা সেটা হচ্ছিল প্লেসমেন্ট, যেটা আমরা একটু আগে আলোচনা করার চেষ্টা করলাম। প্লেসমেন্ট এখন দেখেন আপনি এখানে বিভিন্ন অপশন পাচ্ছেন। সেটা হচ্ছিল আপনি চাচ্ছেন যে আপনার যে ইউটিউব ভিডিওটা বা আপনার যে অ্যাডটা সেটা কোন কোন চ্যানেলে রান করবে। তো আমরা একটু ইউটিউবে মুভ করি। আমরা এখানে ইউটিউবে আসলাম। ইউটিউবে আসার পর আমরা চাচ্ছি যে এই চ্যানেলে আমাদের অ্যাডটা রান করা। তো ওয়ে টু হেভেন নামে একটা চ্যানেল আছে সম্ভবত আমাদের ফারিকুল ভাইয়ের, ওয়ে টু হেভেন। আচ্ছা, বুঝতে পারছেন এই মুহূর্তে চ্যানেল লিঙ্কটা এখানে আমি পাচ্ছি না। ওকে, আমি অন্য অপশন ট্রাই করি, সেটা হলো এলইডিপি লট। এখানে অনেক কটা আছে, আমি লট 9 সাপোজ ধরি, চিরাং ডিভিশন। ওকে, আমি চাচ্ছি আমার লট 1 যে ভিডিওটা সেটা লট 9 স্ট্রিমিং হোক। তো আমাকে কিছু করতে হবে না, শুধুমাত্র এই নামটা যদি আমরা নেই তাও সমস্যা নেই, আর যদি আমরা চ্যানেলে ইউআরএল দেই তাও আমার সমস্যা নেই। তো আমি ইউটিউব চ্যানেলে যাই, আমি ইউটিউব চ্যানেলটা দিতে যাচ্ছি। এখানে এখানে বলছে চ্যানেল ইউআরএলটা দিতে। আচ্ছা, একটু সময় নিচ্ছে। ইউআরএলটা পেস্ট করি, নাম দিয়ে কাজ না হলে ইউআরএল নিতে হবে। আচ্ছা, দেখেন আমার এখানে চলে আসছে এলইডিবি লট 9। আমি চাচ্ছি এখানে চ্যানেলটা আমাদেরকে দেখুক, কিন্তু এখানে আমাকে একটু মানে নেগেটিভ মার্কিং করে দিচ্ছে। সেটা হচ্ছে হলো যে আমাকে আরো বেশি ব্রড কাস্টমার নিতে হবে, মানে কনজিউমার যেখানে ভিউ করতেছে এরকম কিছু একটা নিতে হবে। তো আর কি আছে? আচ্ছা আচ্ছা, তো আমি এটা অ্যাড করে নিতে পারি। হ্যাঁ, ওখান থেকে কালেক্ট করে নিচ্ছে আবার। চ্যানেল লিঙ্কটা লাগবে, চ্যানেল লিঙ্কটা এখান থেকে পাওয়া যাবে। কপি। আচ্ছা, নিচ্ছে না। এটা আসছে লট 13, তাও হলো না। আমি এখন চ্যাট বক্স থেকে ফারিকুল ভাই এটা নেই, এই অ্যাপটা নিয়ে নিচ্ছি। কপি লিঙ্ক নেম, দেখেন এটা ইউটিউব চ্যানেল আন্ডারে যে ওয়ে টু হেভেন। ওকে, তাহলে আমি যদি চাই তাহলে আমি চ্যানেলে ফিক্সড করে দিতে পারি যে এই চ্যানেলগুলোতে আমি আমার ইউটিউবটা কি করব, আমার অ্যাডগুলো রান করাবো। আচ্ছা, তাহলে ইউটিউব ভিডিওসে যদি আমরা চাই, দেখেন অজু, হাউ টু ফলো আওয়ার বাংলা অজু নিয়ম, এখানে কিন্তু ভিডিও চলে আসছে একটা, এটাও দিতে পারি আমি। ইউটিউব ভিডিওস এবং 4টা চ্যানেল। আচ্ছা, আরও যদি আমি চাই এলইডিবি লট 1 যদি যাই, ওখানে কোন একটা ভিডিওতে আমি চাচ্ছি আমার অ্যাডটা রান করবো। আচ্ছা,
ওকে, ঠিক আছে, এই ভিডিওটা আমি কপি করে নিচ্ছি। কপি, দেন আসার পর এখানে আমি যদি চাই, এখানে যদি পেস্ট করে দিই, ওকে, তাহলে প্লেসমেন্টে কিভাবে কাজ করতেছে বুঝতে পারছেন? আমরা বিভিন্ন চ্যানেল নিয়ে, বিভিন্ন ভিডিও নিয়ে বা বড় কোনো একটা ওয়েবসাইটকে ট্র্যাকিং করে আমরা কিন্তু নিতে পারতেছি যে আমার অ্যাডগুলো এখানে এখানে পৌঁছাক। আচ্ছা ভাইয়া, হ্যাঁ তার চ্যানেল নিলাম, তার কনসার্ন ছাড়া কি আমরা তাদের চ্যানেলের এইগুলাতে অ্যাড চালাতে পারবো? এখন তারা যে মনিটাইজেশন অন রাখে, পারমিশনটা তারা যদি মনিটাইজেশন অন রাখে সেক্ষেত্রে গুগল এটা মনিটর করে আমার একটা পৌঁছাবে। যেরকম এলইডিপির কোনো ভিডিওতে আপনার কি মনে হয় যে মনিটরিং চালু আছে? না। তাহলে আমার একটা কোনো চালু মানে রান হওয়ার সম্ভাবনা আছে? আচ্ছা ভাই, মানে মনিটাইজেশন করাই মানে হচ্ছে পারমিশনটা দিয়ে দেওয়া আছে, হ্যাঁ গুগল চাইলে আপনার ইয়েতে অ্যাডগুলাই হ্যাঁ, রান করতে পারবে। আচ্ছা, এখানে 74টার মতো ওয়েবসাইট দেওয়া আছে, ট্রিক বিডি বিভিন্ন কিছু। আমি একটা যদি নিয়ে নিই, মেন কথা আমার এটা মিনিমাম যে পার্সেন্টটা সেটা পাচ্ছি না আমি। আচ্ছা, আমি ইউটিউবে যাই, ইউটিউবে দেখি যে কোনো ফেমাস কোনো চ্যানেল থেকে নেওয়া যায় কিনা। মায়াজাল দেন। মায়াজাল তো বাংলাদেশের নাম করা চ্যানেল, কিন্তু ভুয়া তথ্য দিয়ে ভরা। হয়েছে, যাক, একটা লেভেলে আসলো, তাও 260 কেতে আসলো। বিষয়টা বুঝতে পারছেন কিভাবে কাজ করলাম এখানে? আচ্ছা, আমারটা এখানে কিছু ওয়েবসাইটের ডিসপ্লেতে দেখা যায় না, অনেক সময় অ্যাড রান হয়, তাই আমি হচ্ছে প্রথম আলোতে আমার একটা রান হয়। প্রথম আলো মনে হয় মনিটাইজেশন রাখছে যতদূর আমার ধারণা। দেখা যাচ্ছে এটা কি অ্যাড রাখছে কোথাও। আচ্ছা, প্রথম আলো .com ইউজ করে দেখি তো নেই নাকি। আর কি কি ওয়েবসাইট আছে? আচ্ছা, প্রথম আলোটা নেই মনে হচ্ছে। হোম পেজ, নিউজ পেজ, ইন্টার, এটা নিই না। ঠিক আছে, এভাবে আমি চাইলে প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান প্লেসমেন্ট করতে পারি, যেটা আমি আপনাদেরকে দেখাতে চাইলাম যে এগুলো প্রত্যেকটা জায়গায় আমাদের অ্যাডগুলো পৌঁছাবে, এরকম একটা অপশন আমি চালু করে দিলাম। বিডিং এর তোটা বললাম যে আমার একটা বিডিং এর জন্য আমি $5 পে করতে পারি, অ্যান্ড ওটার উপর সর্বোচ্চ আমি 10% দিতে পারি, এর বেশি আমি দিব না। আর ইউটিউব অ্যাড কিভাবে করতে হয় নিউ ভিডিওর ক্ষেত্রে এখানে দিয়ে দিলাম। আপনার ইউটিউব ভিডিওটা এখানে জাস্ট পেস্ট করে দেন কোন ভিডিওটা আপনি দিতে যাচ্ছেন। ওকে, এটা সম্ভব না এত বড় ভিডিও অ্যাড হিসেবে রান করানো। আমি ইউটিউবে মুভ করি। এই তো চলে আসছে, আর কোথাও আটকায় নেই, ওই একই স্টাইল সব কিছু। এলইডি লট ওয়ান নাম টাম এগুলো দেওয়া, ফাইনালি ওয়ারেড। কল টু অ্যাকশন চাইলে রাখতে পারেন, নাও রাখতে পারেন। এই তো আমার অ্যাড রেডি, আমি ডান করলাম, চলে আসছে। ইউ মাইট নট স্পেন্ড ইউর হোল বাজেট ট্রাই ইনক্রিজিং ইউর বিড অর ব্রোডেনিং ইউর টার্গেটিং। আচ্ছা, টার্গেটিং একটু সমস্যা হচ্ছে।
আচ্ছা, ক্রিয়েট ক্যাম্পেইন। আচ্ছা, you might not spend your whole budget. Try increasing your bid or broadening your targeting. আচ্ছা, ব্যাক করতেছ না কেন? ওই একই অবস্থা, আবার আমাকে আগের জায়গায় নিয়ে আসলাম। ভিডিও স্কিপেবল, কন্টিনিউ। বাজেটটা আমার কম হয়ে গেছিল, ওই জন্য আমাকে আবার আটকে গেছে। আচ্ছা, 100 দিলাম, 11, তারপরে হচ্ছিল 18। আচ্ছা, আবার কি আমাকে পুরো ক্যাম্পেইনটা আরেকবার রান করে দেখানো লাগবে নাকি বুঝতে পারছেন কিভাবে একটা ক্যাম্পেইন রান করাবো? এটাকে দেখাতে হবে নাকি বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে, এটা আমি স্কিপ করে গেলাম। তাহলে আমাদের ক্যাম্পেইন কিভাবে রান করলাম সেটা আমরা শিখলাম। ওকে, কিওয়ার্ড গেল, প্লেসমেন্টে এখানে একটা লিখি প্লেসমেন্ট। Select individually channel, website and videos or many more. এই তো, তো এটাই ছিল আমাদের একটা মানে গুগল অ্যাডস এর বিভিন্ন সেকশন নিয়ে আলোচনা করা। তো আগামীকালকের যে ক্লাসটা থাকবে সেটা হবে গুগল ডিসপ্লে অ্যাডস এর উপর, আর এরপরে যে জিনিসটা আমরা শিখবো সেটা হলো কিওয়ার্ড। ওকে, আচ্ছা, ক্যাম্পেইন সেটআপ করছি, অ্যাড গ্রুপ সেটআপ করছি, তারপরে কিওয়ার্ড রিসার্চ করছি, অ্যাড সেটআপ করছি, অ্যাড রিভিউ করছি। কিওয়ার্ড রিসার্চটা শেখানো হয় নাই, অ্যাড রিভিউ করছি, ক্যাম্পেইন রান করছি, এইটুকুতে কোনো সমস্যা হয় নাই। আচ্ছা, তারপরে কি করছি, ডিসপ্লে ইমেজ সাইজ আমরা দেখাইনি, গুগল অ্যাড র্যাঙ্ক। ওকে, এই জিনিসটা একটু জরুরি বিষয়, এটা একটু আমরা দেখব, গুগল অ্যাড র্যাঙ্ক। ওকে, ঠিক আছে, এটা আমরা এখানে দিয়ে দিচ্ছি গুগল অ্যাড র্যাঙ্ক। ওকে, আচ্ছা, গুগল অ্যাড র্যাঙ্কের যে বিষয়টা সেটা কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। আচ্ছা, কি কি বিষয়? অ্যাড র্যাঙ্কের উপর 6টা ফ্যাক্টর কাজ করে, 6টা ভিন্ন ভিন্ন ফ্যাক্টর আছে যেগুলো আপনার অ্যাডকে র্যাঙ্কিং করাবে। দেখা যাচ্ছে আপনিও একটা অ্যাড দিচ্ছেন, আমিও একটা অ্যাড দিচ্ছি, দুইজনের অ্যাডের ভিতর কার অ্যাডটাও আগে শো করাবে, এটা একটা ডিপেন্ডেন্সি থাকে। তো সেক্ষেত্রে আপনি এখানে দেখবেন যে এখানে কে বেশি বিট করতেছে, কার বিট অ্যামাউন্টটা সবচেয়ে বেশি, কার বিট অ্যামাউন্টটা সবচেয়ে বেশি সে আগে যাবে। লার্জ বিট অ্যামাউন্ট, তারপরে হচ্ছিল টপ পার্টিসিপেন্ট। যে পার্টিসিপেন্টের বিড অ্যামাউন্ট বেশি তার পজিশনটা বেশি, অর্থাৎ সে একটা কাজের জন্য সে দেখা যাচ্ছে যে $100 পে করতেছে, সেখানে আমার যে পার্টিসিপেন্ট সে দেখা যাচ্ছে যে ওনাকে র্যাঙ্কিং এ হারানোর জন্য $200 পে করতেছে, তাহলে অবশ্যই যার বিড অ্যামাউন্ট বেশি তাকে আগে প্রাধান্য দেওয়া হবে।
আচ্ছা, কোয়ালিটি অফ ইওর অ্যাডস অ্যান্ড ল্যান্ডিং পেজ। আচ্ছা, এটা শুধুমাত্র ইউটিউবই না, এখানে ল্যান্ডিং পেজ বলতে এখানে আমরা ইউটিউব চ্যানেলেও বুঝতে পারি আমরা। সেটা হচ্ছে আপনি কি ধরনের অ্যাড তৈরি করতেছেন, অ্যাডের কোয়ালিটি, অর্থাৎ আপনি কি পরিমাণ ফিচার অ্যাড করতেছেন অ্যাডে, সেটার উপর কিছু নির্ভর করে। আর এটা ছাড়াও আরেকটা জিনিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ। ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ বলতে বোঝানো হয় যেটা, সেটা হচ্ছে ওয়েবসাইটের বিভিন্ন পেজগুলা অনুরূপভাবে আপনার ইউটিউব চ্যানেলের কন্টেন্টগুলোর উপর নির্ভর করে আপনাকে কি করা হবে, এখানে মূল্যায়ন করা হবে। তাহলে আপনার কোয়ালিটিটা অবশ্যই এখানে মেজারমেন্ট করতেছে। আচ্ছা, তারপরে অ্যাড র্যাঙ্ক থার্সহোল্ডস। আপনি অ্যাড র্যাঙ্কের ভিতর কোথায় কি ধরনের ইনপুট দিচ্ছেন, কি ধরনের কি প্রোভাইড করতেছেন, এর একটা ইনফরমেশন বা একটা ক্যারেক্টারিস্টিক্স ওখানে লাগতেছে থার্সহোল্ড। আমরা যদি অ্যাড র্যাঙ্ক থার্সহোল্ড কাকে বলে একটু যদি সংজ্ঞাটা দেখতে চাই তাহলে কিছুটা বুঝতে সুবিধা হবে। অ্যাড র্যাঙ্ক থার্সহোল্ড, সেখানে আসলাম। এটাকে বলা হয় গুগল অ্যাডওয়ার্ড ম্যাট্রিক্স একই সাথে। এই যে দেখেন, the ad rank threshold is a minimum price or the reserve price that bid need to be displayed. If there are no other bids on the auction, then winning bid pays the reserve price. আচ্ছা, এখানে ওই জিনিসটা বোঝানো হয়েছে। আর এক জায়গায় দেখি কি লিখছে, your ad quality to help maintain a high quality ad experience for consumer, lower quality ads have a higher thresholds. আচ্ছা, ওটাকে আমরা তাহলে এক কথা বলতে পারি যে এখানে অ্যাড র্যাঙ্ক থার্সহোল্ড বোঝানো হয়েছে অ্যাড কোয়ালিটি। আচ্ছা, কম্পিটিটিভনেস অফ অ্যান অপশন, অর্থাৎ আপনি এখানে করতেছেন সেক্ষেত্রে আপনার কম্পিটিটর কি আছে তার উপর ডিপেন্ড করে আপনার ফ্যাক্টর আপ ডাউন করে। অর্থাৎ যে যে সময় আপনার কোনো কম্পিটিটর নাই সেক্ষেত্রে আপনার অ্যাডটা হয়তো ভালো রান করতেছে, আবার যে সময় কম্পিটিটর বেশি সেখানে আমরা অ্যাডটা কম রান করতেছে। তো এখানে একটা র্যাঙ্কিং ফ্যাক্টর উপর এটা একটা ডিপেন্ডেন্সি থাকে। দ্য কন্টেন্ট অফ দ্য পারসন সার্চ, একটা মানুষ কিভাবে সার্চ করে তার যে ডিপেন্ডেন্সিটা থাকে বা বিষয়টা থাকে সেটার উপর ডিপেন্ড করেও কি আপনার এখানে অ্যাডটা রান করতে পারে বা র্যাঙ্ক করতে পারে। The expected impact from your ad extension and other ad formats. আচ্ছা, আর ধরে নিলাম যে আপনি একটা অ্যাড রান করতেছেন, আপনি অ্যাড রান করছেন একটা, সেটা হচ্ছিল গত বছরের জুলাই মাসে। যেহেতু প্রতি মাসে মাসে অ্যাড রান করতে হয়, যারা এস্টাবলিশ যত এস্টাবলিশডই হোক দেখবেন তারা প্রতি মাসে মাসে অ্যাড রান করে তাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা ওটা কি বলে নিজেদের পজিশন ধরে রাখার জন্য। জুলাই মাসে আপনি একটা অ্যাড রান করছেন, সেটার যে একটা রেজাল্ট আসছে, সেই রেজাল্ট আপনি এই বছর জুলাই মান্থ 2020 এটার যে অ্যাড রেজাল্ট আসছে, অ্যাডস রেজাল্ট, সেটার উপর ডিপেন্ড করে আপনার জানুয়ারিতে দেখা যাচ্ছে ওই একই অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাড রান করতেছেন। তাহলে এই যে অ্যাডসটা আপনি পাচ্ছেন বা এই অ্যাডসটা রান করতেছেন, এই অ্যাডস ক্যাম্পেইনের উপর, অর্থাৎ এই অ্যাড ক্যাম্পেইনের উপর আপনার আগের যে অ্যাড রেজাল্ট আছে সেটার একটা ইমপ্যাক্ট থাকবে। অর্থাৎ কি আগের প্রিভিয়াস অ্যাড রেজাল্টস ইমপ্যাক্ট অন নিউ অ্যাডস ক্যাম্পেইন। বিষয়টা বুঝতে পারছেন আশা করি, যে আপনার আগে একটা অ্যাড রেজাল্ট পাবলিশ করছেন বা একটা অ্যাড ক্যাম্পেইন রান করছিলেন, তার যে রেজাল্টটা আসলো সেটার যে ইমপ্যাক্ট সেটা আপনার নিউ অ্যাড ক্যাম্পেইনের উপর একটা কি রাখে, ইমপ্যাক্ট রাখে। এটা আপনাকে বলতেছেন যে আগের আপনার একটা অ্যাড রেজাল্ট আছে সেটা নিউ অ্যাড ক্যাম্পেইনের উপর একটা ইমপ্যাক্ট রাখে। বিষয়টা আসলে বুঝতে পারছেন যে কিভাবে কাজটা করতেছে। কারণ আমরা একটু আগে শুনছিলাম যে প্রত্যেকটা অ্যাড অপটিমাইজ হইতে মিনিমাম 10 দিনের মতো সময় লাগে। আচ্ছা, ঠিক আছে, পরের সেকশন আমরা মুভ করি, সেটা হচ্ছে কিওয়ার্ড। আমরা যখন কিওয়ার্ড সার্চ করতেছি তখন আমরা কেউ একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ব্রড ম্যাচ। আচ্ছা, এটা মনে হয় এখানে দেওয়া আছে, আমি দেখা দিচ্ছি। এখানে একটা লিঙ্ক দেওয়া হচ্ছে, এটা দেখলে বুঝতে পারবেন। পিএনজি কপি। ওকে, এখানে দেখেন
এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে। এখানে 4 ধরনের কিওয়ার্ডে ডিসকাস করছে, আরেকটা আছে সেটা হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড। আমরা এখানে ওয়ান বাই ওয়ান ডিসকাস করতেছি। ওকে, এখানে একটু দেখেন, এখানে লিঙ্কটা আমি প্রোভাইড করে দিছি, এই লিঙ্ক থেকে আমরা দেখতে পারেন। এছাড়াও আরেকটা যে সেগমেন্ট আছে সেটা হচ্ছে ব্রড ম্যাচ। ওকে, ব্রড ম্যাচটা কি? যদি আমরা ব্রড ম্যাচের সংজ্ঞাটা দেখতে চাই তাহলে এখানে আমরা পাবো যে দেখা যাচ্ছে যে একটা কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ডের আশেপাশের উপরে নিচে কোনো প্রকার সিম্বল নাই, অর্থাৎ নো সিম্বল। ঠিক আছে, এখানে লেখা আছে টেনিস শু, এখানে লেখা আছে টেনিস শু, আর আমাকে একটা পাবলিক বা আমাদের এই বিষয়ের উপর সার্চ দিচ্ছে একটা পাবলিক, সে লিখছে সার্চ ফর রানিং। এই এক্সাম্পল সার্চের সাথে আমাদের যে কি এক্সাম্পল কিওয়ার্ড আছে তার কি কোনো সম্পর্ক আছে? এখানে দেখতে পাচ্ছেন, রেসপন্স করেন কেউ। আমাদের যে ব্রড ম্যাচের যে কিওয়ার্ডটা আছে টেনিস শু, এটার সাথে আমাদের এক্সাম্পল যে কিওয়ার্ডটা আছে বা যেটাতে আমরা সার্চ করা হচ্ছে সক্স ফর রানিং, এটার দুটোর ভিতরে কোনো রিলেশন আছে? অর্থ তো মিলেছে মোটামুটি কাছাকাছি। কিভাবে কাছাকাছি মিললো? টেনিস শু না, শুজ ফর রানিং, খেলার জন্য, এটা দৌড়ানোর জন্য আলাদা। টেনিস শু আর এটা হলো সক্স ফর রানিং, দুটোর ভিতরে কোনো সম্পর্ক আছে? না না না, এটা তো মুজিব কথা বলছে। আচ্ছা, তারপরে যদি আপনি এটা সার্চ করেন তখন এটা আসার একটা সম্ভাবনা আছে, এই সম্ভাবনাটাকে বলে ব্রড ম্যাচ। এটা লেখানো সার্চ করতেছেন, এই সার্চ করার পরেও দেখতেছেন যে আপনার টেনিস নামে একটা অপশন চলে আসতেছে। এই যে অপশনটা চলে আসতেছে বা এই রেজাল্টটা চলে আসতেছে, এটাকে বলা হয় ব্রড ম্যাচ। ব্রড ম্যাচের ক্ষেত্রে আপনি কোন একটা অপশন লিখে সার্চ করলেন টেনিস শু, বা একই সাথে দেখেন সার্চ ফর রানিং, দুটোর ভিতরে একটা সম্পর্ক আপনি গুগল অ্যালগোরিদম খুঁজে বের করবে, করার পর এই জিনিসটা এখানে শো করবে। তো এটা যখন আমরা কোনো কিওয়ার্ডকে ব্রড ম্যাচের ভিতরে নিয়ে আসতে চাচ্ছি তখন আমরা কোনো সিম্বল ইউজ করবো না। আচ্ছা, আমার টেক্সট ফাইলটা হয়ে গেল ব্রড ম্যাচ। দেখেন, এটা যদি আমাদের কিওয়ার্ড হয়, কিওয়ার্ডের আগে পিছিয়ে আমরা কোনো প্রকার সিম্বল ইউজ করিনি, তাহলে আমরা এখানে দিতে পারি নো সিম্বল। আচ্ছা, তারপর আসে ফ্রেজ ম্যাচ। ফ্রেজ ম্যাচে দেখে আমরা যদি দেখি এখানে কি হয়েছে, আর ফ্রেজ ম্যাচে যেটা হয় সেটা হলো কিওয়ার্ডের দুই পাশে দুটো ডাবল কোটেশন থাকে, দুই পাশে দুটো ডাবল কোটেশন থাকে। যেমন টেনিস শু এখানে লিখে আমরা সার্চ করতেছি, তো দেখেন ফ্রেজ ম্যাচে যেটা হয়েছে টেনিস শু কিন্তু আছে, কিন্তু তার সাথেও কি আরেকটা শব্দ আছে, কি সেটা নাইকি। তাহলে কি টেনিস শুর সাথে আমরা একটা অপশন পাচ্ছি নাইকি টেনিস শু। তাহলে যে কোনো একটা সার্চ দিচ্ছে সেই শব্দের ভিতরে বা সেই সেন্টেন্স ফ্রেজ মানে কি সেটা তো আমরা জানি, ইডম এন্ড ফ্রেজ বা এটা আমরা পড়ছি। তো ফ্রেজ বলতে এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হলো বাক্য। তো এই বাক্যটার উপর বা এই সেন্টেন্সটার উপর দেখেন এর মাঝে আমাদের এই অংশটা থাকতে হবে। যদি আমাদের বাক্যের বা আমাদের ফ্রেজের ভিতর এই অংশটা থাকে তখন বুঝে নেব যেটা এটা ম্যাচ করছে। তো এখানে আমরা লিখলাম টেনিস শু। এটা কি হবে, ফ্রেজ ম্যাচ কিভাবে আমরা সিলেকশন করব? কিওয়ার্ড যদি আমাদের হয় তার দুই পাশে দুটো ডাবল কোটেশন ইউজ করব। আচ্ছা, বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এরপরে কিটা কি আছে, আচ্ছা এক্সাক্ট ম্যাচ। কোটেশনটা ফাঁকা রেখেছে। না, ফাঁকা এখানে ভিতরে কিছু একটা দিতে হবে। এবার ঠিক আছে। আচ্ছা, তারপর যে অপশনটা আসে সেটা হলো এক্সাক্ট ম্যাচ। এক্সাক্ট ম্যাচ বলতে যে আমি যদি টেনিস শু লিখে একটা সার্চ দেই, আমার যেন টেনিস শু দেয় তখন আসে, এছাড়া আসবে না। অর্থাৎ কেউ যদি লেখে যে ওটা কি বলে, কেউ যদি লেখে ক্রিকেট ব্যাট, তাহলে যেন ক্রিকেট ব্যাটই আসে, আমার অন্য কোনো রেজাল্টটা যেন আমার এই অ্যাডের রেজাল্টটা শো না করে বা আমার এই কিওয়ার্ডটা যেন শো না করে। এই যে একটা ডিপেন্ডেন্সি, এটা আমরা দেখলাম যে টেনিস শু লিখলে যেন আমার এই অ্যাডটা তাদের সামনে আসে। এটা আমি এক্সাক্ট করে দিলাম যে হ্যাঁ টেনিস শু লিখলে আমাদের অ্যাডটা সামনে আসবে। তো ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম এটার জন্য আমরা কি ইউজ করতেছি, আমরা এটার জন্য ইউজ করতেছি থার্ড ব্র্যাকেট।
এটা গেল। তারপরে যে অপশনটা সেটা হলো নেগেটিভ ম্যাচ। নেগেটিভ ম্যাচের জন্য কি হয়, আপনি কিওয়ার্ড ইউজ করতেছেন। আচ্ছা, এটা এখানে দেওয়া নাই, এটা আমি একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, এটা একটু পরে দেখতেছি। তার আগে দেখি মডিফাইড ম্যাচ। মডিফাইড ম্যাচটা এখানে দেওয়া আছে, এটা একটু দেখে নিই। মডিফাইড ম্যাচ যেটা, সেটা হচ্ছে কিওয়ার্ড টেনিস প্লাস শু। আচ্ছা, এই প্রত্যেকটা একটা কিওয়ার্ডকে আমি প্রত্যেকটা অংশ সেগমেন্টে ভাগ ভাগ করে দিচ্ছি। দেখেন, টেনিস একটা সেগমেন্ট করছি, শুজ একটা সেগমেন্ট করছি করে। এখন যদি আমরা সার্চ করি, এখানে দেখেন টেনিস ট্রেনার্স পাইছি, এরপরে দেখা যাচ্ছে ব্ল্যাক শু। দুটার ক্ষেত্রে কি আমার কিওয়ার্ডটা এখানে রান করতেছে। বিষয়টা বুঝতে পারছেন? প্রত্যেকটা পোর্শন এক একটা কিওয়ার্ড হিসেবে কাজ করতেছে একটা ফ্রেজে। এটা হলো মডিফাইড ব্রড ম্যাচ। এটা ইউজ করবো কিভাবে? এটা ইউজ করার সময় আমাদের যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে প্লাস বাটন ইউজ করতে হবে। অর্থাৎ আপনি এখানে যেটা ইউজ করবেন, যে প্রত্যেকটা সিম্বলের সামনে, মানে প্রত্যেকটা কিওয়ার্ডের অংশের সামনে আপনি কি করতেছেন, এখানে প্লাস সিম্বল ইউজ করতেছেন, যে দ্বারা বুঝতে পারবেন আপনার কিওয়ার্ডটা কি হিসাবে এখানে রান করতেছে। ওকে, 5 নম্বর পর্যন্ত গেল। আর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে 4 নম্বর নেগেটিভ কিওয়ার্ড। নেগেটিভ কিওয়ার্ডের ক্ষেত্রে যেটা হয়, যে আপনি যখন মাইনাস কিওয়ার্ড দিয়ে দিলেন। আচ্ছা, এখানে আমি একটু এক্সাম্পল দেই নেগেটিভ কিওয়ার্ডের। যে মাইনাস, এখানে লিখলেন হচ্ছে হলো উম, আচ্ছা, সাপোজ আমরা কিওয়ার্ডের ভিতর, কিওয়ার্ডের যে মেইন টপিক সেটা আপনার রেখে দিলেন শু। সবখানে আপনি শু ইউজ করলেন, ঠিক আছে। তাহলে শু উপর ভিত্তি করে আমরা রেড শুর উপরে কিন্তু একটা সার্চ করতে পারে, এন্ড সেখান থেকে আপনার সার্চটা আসতে পারে। কিন্তু আপনি যখন মাইনাস রেড শু দিবেন, তখন আর যেটাই হোক আপনার রেজাল্টে বা ওই সার্চ রেজাল্টে আপনার এই অ্যাডটা আসবে না। বিষয়টাকে বুঝতে পারছেন? অর্থাৎ আপনি যখন মাইনাস বাটন ইউজ করতেছেন আপনার কিওয়ার্ডের সামনে দিয়ে, যখন আপনি সেট আপ করছেন, কিওয়ার্ড সেট আপ কোথায় করতে আমরা দেখছিলাম একটু আগে, যে আমাদের অ্যাড ক্যাম্পেইনে একটা সেগমেন্ট আছে কিওয়ার্ড সেগমেন্ট। সেই সেগমেন্টের জন্য আমরা মাইনাস শু লিখে বা মাইনাস রেড শু ইউজ করবো। করার পর যখন আমরা সার্চ দিব, তখন আর যাই হোক রেড শুর সাথে আমাদের কোনো অ্যান্সার আমাদের সামনে আসবে না। তো এটা হচ্ছিল নেগেটিভ কিওয়ার্ড। বলতে আমি কোনো কিওয়ার্ড দিয়ে যদি আমার ভিডিওটা বা ইটা না সামনে আনতে চাই, তাহলে মাইনাস ইউজ করবো সামনে। হ্যাঁ, আমি চাচ্ছি না আমার এই কিওয়ার্ডের উপর আমার অ্যাডটা সামনে আসুক, তখন আমরা মাইনাস ইউজ করব। তো এটা হলো গুগল অ্যাডস কিওয়ার্ড। বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করছে এখানে। আর এখানে একটা ছবি বা ইমেজ দেওয়া আছে, ইমেজটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কোনটা কি কাজ কি। যদি আপনার দরকার পড়বে না, এক্সাম্পল এখানে বেস্ট হয়ে গেছে। নো সিম্বল, তারপরে হচ্ছে ইনসার্ট কিওয়ার্ড বিটন, দুটা কোটেশন, ডাবল কোটেশনের ভিতরে আমরা কিওয়ার্ডটা রাখলে ফ্রেজ ম্যাচ, থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখলে এক্সাক্ট ম্যাচ, মাইনাসের পরে রাখলে হচ্ছে নেগেটিভ। আর যদি আপনি মানে প্লাসের পর এক একটা কিওয়ার্ডের বিভিন্ন সেকশন যদি ইউজ করেন, তাহলে প্রত্যেকটা এক একটা ব্রড ম্যাচ বা মডিফাইড ব্রড ম্যাচের ভিতর পড়বে। বিষয়টা অনেকটা এরকম। তো আশা করি বুঝতে পারছেন। আর এরপরে আর কি থাকতেছে? ও, আরেকটা বিষয় সেটা হচ্ছে এখন আপনি দেখেন, আপনাকে এইভাবে
গুগল এমসিসি লিখে প্রাথমিক অবস্থায় সার্চ করে জাস্ট অ্যাকাউন্টটা খুলে নিতে হবে। কিন্তু পরবর্তী থেকে আপনি যখন গুগল এমসিসি দিয়ে খুঁজে বের করার চেষ্টা করবেন তখন এখানে দেখেন যে গুগল অ্যাডসে গেলেন, এখান থেকে আপনার অপশন দিয়ে দিচ্ছে। স্টার্ট নাও ক্লিক করলেন, করার পরে আপনাকে গুগলে বলে দিবে যে আপনি কি ধরনের অ্যাকাউন্ট ইউজ করতে চান, গুগল পার্সোনাল অ্যাকাউন্ট নাকি ম্যানেজার অ্যাকাউন্ট। তো আমি এখানে ম্যানেজার থেকে মুভ করে আমি কাজটা করে নেব, এই একটা বিষয় আছে। আর ম্যানেজার অ্যাকাউন্ট কি জন্য ইউজ করব সেটার উপর ডিপেন্ডেন্সির উপর করে আমরা এখানে একটা ইমেজ দেখতে পাবো হয়তো বা গুগল পার্সোনাল ভার্সেস ম্যানেজার। আচ্ছা, খুঁজে পাচ্ছি এক্সাম্পল, এমন সুন্দর একটা এক্সাম্পল থাকার কথা। দেখেন এখানে কি করছে, ম্যানেজার অ্যাকাউন্টকে এখানে এই সিম্বল দিয়ে বোঝানো হয়েছে আর অ্যাকাউন্টকে এখানে এই সিম্বল দিয়ে বোঝানো হয়েছে, লাল সিম্বল দিয়ে। তাহলে আপনি গুগল ম্যানেজার অ্যাকাউন্টের আরেকটা ম্যানেজার অ্যাকাউন্ট, তার আন্ডারে আরেকটা ম্যানেজার অ্যাকাউন্ট, এই সিম্বলগুলো কি বোঝানো হয়েছে, বিভিন্ন অ্যাকাউন্ট। আবার দুটা ম্যানেজার অ্যাকাউন্ট একসাথে একটা অ্যাকাউন্টের ভিতর কি এখানে ইন্টারফেয়ার করতে পারবে। আবার একটা অ্যাকাউন্ট থেকে একটা ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আরো অ্যাকাউন্ট তৈরি হবে, এগুলো একটা সিনারিও বোঝানো হয়েছে। মোদ্দা কথা হচ্ছে এই, সেটা হলো গুগল ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আপনি একাধিক অ্যাকাউন্টের অ্যাক্সেস পাবেন এবং একাধিক অ্যাকাউন্ট থেকে যদি আমরা এখানে দেখি, এখানে আরেকটি ইমেজ আছে। গুগল অ্যাড ম্যানেজার থেকে আপনি একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আর একাধিক অ্যাকাউন্ট থেকে একাধিক ক্যাম্পেইন রান করাতে পারবেন। যদি আমরা এখানে দেখি, দেখেন আমার এখানে একটা অ্যাকাউন্ট থেকে বা একটা অ্যাড ম্যানেজার থেকে আমি এখানে কয়টা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, প্রায় 3টার মতো ক্রিয়েট করছি। একটা, দুটা, তিনটা, আমি এখানে 3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। তো 3টা অ্যাকাউন্টে ক্রিয়েট করছি, তাই এখানে 3টার ভিতরে একটা ধরলাম, এটা সে একটা থেকে আমরা দুটার মধ্যে ক্যাম্পেইন রান করাতে পারবো, ক্যাম্পেইন 1 and 2। সে প্রত্যেকটা ক্যাম্পেইন থেকে আমরা আবার কি করতে পারবো, দুটা করে অ্যাড গ্রুপ, মানে একটা ক্যাম্পেইনের আন্ডারে দুটা করে গ্রুপ, একটা দুটা, আবার এখানে দেখেন একটা দুটা, দুটা করে অ্যাড গ্রুপ রান করতে পারতেছি। তারপরেও যদি দেখি যে প্রত্যেকটা গ্রুপের আন্ডারে আমরা আবার দুটো করে অ্যাড রান করতে পারতেছি। এই যে অ্যাড এ বি, এটার আন্ডারে দেখেন অ্যাড এ বি, আবার এটার আন্ডারে দেখেন এ বি এ বি। তাহলে আমরা মোট একটা অ্যাকাউন্ট থেকে মোট কতগুলো অ্যাড রান করতে পারবো, একটা গুগল অ্যাকাউন্ট থেকে তাহলে আমরা কতগুলো অ্যাড রান করতে পারবো? ঘুমায় বললেন নাকি আপনারা? ক্যাম্পেইন অনুযায়ী প্রত্যেকটা ক্যাম্পেইনে 4টা করে কি? 4টা না, 3টা, 3টা পর্যন্ত আমরা নিতে পারি, 3টা 4টা অ্যানাদার, মানে একাধিক অ্যাড গ্রুপ আমরা রান করাতে পারি। আচ্ছা, আমরা যদি এখানে হিসাব করি তাহলে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, মোট 8টা অ্যাড আমরা কি করতে পারতেছি, একটা অ্যাকাউন্ট থেকে রান করাতে পারতেছি। তাহলে আমরা কি সিঙ্গেল অ্যাকাউন্ট ইউজ করবো নাকি ম্যানেজার অ্যাকাউন্ট ইউজ করবো, কোনটা বেটার? ম্যানেজার অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট ইউজ করলে একটা বেশি করা যায়। এটা তো হলো একটা সেগমেন্ট, এরকম আমি যদি এখন 3টা সেগমেন্ট আছে, 3টা সেগমেন্ট থেকে যদি আমি অ্যাড রান করি, 3 আসতে প্রায় 24টা অ্যাড রান করতে পারবো একই সাথে। একই সাথে আমি 24টার মতো অ্যাড রান করতে পারবো পাশাপাশি। তো এই জন্য ম্যানেজার অ্যাকাউন্টটা ইউজ করা হয়। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই বিষয়টা গেল। আর একটা ফ্যাক্টর আছে, সেটা হলো বাজেটিং ফ্যাক্টর। অর্থাৎ আপনার কাস্টমারের সাথে আপনার বাজেট নিয়ে তো অবশ্যই কথা বলতে হবে। সার্চ নেটওয়ার্ক মানে
ইউটিউব অ্যাডের ক্ষেত্রে এই সমস্যাটা হয় না, বাট সার্চ অ্যাডের ক্ষেত্রে এই জিনিসটা হয়। তা যেহেতু এখন সময় পাচ্ছি আমরা এটা একটু ডিসকাস করে নিই। সেটা হলো আপনার একটা কাস্টমার আপনার সাথে বাজেটের একটা বার্গেনিং করতেছে, সেটা আমি কপি করে নিই। বাজেট টার্গেটিং এটা একটু আমরা একটু ডিসকাস করি। আচ্ছা, কিভাবে এটা বাজেটটা করব একটু দেখেন। আমার কাস্টমার সে আমাকে বলতেছে যে আমার অ্যাডটা আপনাকে রান করে দিতে হবে প্রতি 30 দিনের জন্য। আমি পুরো সম্পূর্ণ মানে একটা লাইফ টাইম যে একটা বাজেট সে আমাকে দিয়ে দিচ্ছে কত, $1000। অর্থাৎ 30 দিনের জন্য আমি তাকে আমার অ্যাডটা রান করে দিব, অর্থাৎ তার অ্যাডটা রান করে দিব, বিনিময়ে সে আমাকে দেবে $1000। ঠিক আছে, 30 দিনের জন্য $1000 এনাফ। কিন্তু গুগল একটা কথা বলছে, সেটা হলো যে গুগলে যখন আপনি অ্যাডটা রান করবেন সেক্ষেত্রে গুগলের কিছু কিছু দিন কম্পিটিটর বেশি থাকে, কিছু কিছু দিন কম্পিটিটর বেশি থাকে। ধরলাম আমার 30 দিনের মাস, তার ভিতর 25 দিন আমার অ্যাডটা স্মুথলি রান করতেছে। আচ্ছা, তারপরে যে বিষয়টা থাকতেছে মাসের আর থাকে কয়দিন, 30 দিনের মাস, 25 দিন আমার অ্যাডটা সিম্পলি ভাবে স্মুথলি রান করতেছে। 3 দিন আমার কম্পিটিটর খুব বেশি, 3 দিন আমার কম্পিটিটর খুব বেশি, আর আবার 2 দিন আমার কম্পিটিটর নেই বললেই চলে। তাহলে আমার যে বাজেটটা, সে বাজেটে একটা তারতম্য আসবে, সেটা গুগল আগে ভাগে আমাদেরকে ইনশিওর করে দিচ্ছে যে আপনি 25 দিনে যে একটা রান করবেন সেটার জন্য একটা বাজেট হবে, যেদিন আমার কম্পিটিটর বেশি থাকবে সেদিনের জন্য একটা বাজেট একটা হবে, আর যেদিন আমার কম্পিটিটর থাকবে না সেদিনের জন্য একটা বাজেট হবে। আচ্ছা, তো আমি যখন $1000কে 30 দিয়ে ভাগ করতেছি তখন আমার আসতেছে কত, $34। আচ্ছা, তখন আমার আসতেছে কত, $34। তো আমি এখানে দেই $34, এটাও $34, এটাও $34। আচ্ছা, তা প্রতিদিন যে প্রতিদিন স্মুথলি চলবে সেদিন আমার কোনো সমস্যা নাই। তো এটা আমি 25 সাথে গুণন করি, অর্থাৎ আমার যে বাজেট সেটা অনুযায়ী আমার কাজ করবে। ওকে, আমার এটা এইভাবে রান করলো, রান করবো যে রেজাল্টটা সেটা আসলো যে একটা মাসের 25 দিন আমার এই রেজাল্টটা আসলো, অর্থাৎ $850 হিসেবে আমার অ্যাডটা রান করলো। আমার বাজেট এখানে দেওয়া হচ্ছে 1000। ওকে, আবার নিচে যেটা আসে, নিচের এখানে দেওয়া আছে যে 2 দিন আমার কম্পিটিটর খুব হাই, মানে খুব খুব লো, অর্থাৎ এই দিনে আমার কোনো কম্পিটিটর নাই। লাস্টের 2 দিন, প্রথম 25 দিন বা যে কোনো 25 দিন আমার কি কম্পিটিটর ছাড়া বা সিম্পলি ভাবে $34 আমার রান করতেছে। পরবর্তী যে 3 দিন আছে যেখানে দেখা যাচ্ছে আমার কম্পিটিটর হাই, সেখানে একটা হিসেবে রান করবে। আবার লাস্টে যেটা আছে, লাস্টের 2 দিন বা যেখানে আমার কম্পিটিটর নাই বললে চলে, সেদিন একটা রান করবে ভিন্নভাবে। তো এই 3 দিনের একটা গুণন করি, তা গুণন 3, এটা একটা রেজাল্ট আসবে, এটার একটা রেজাল্ট আসবে। আচ্ছা, তো আমি রেজাল্ট গুলো একটু দেখি। 34 গুণ 3 কত হয়, ক্যালকুলেটর। তাহলে কত আসছে, $102। ওকে, ঠিক আছে, $102। ওকে, 3 দিনের ক্ষেত্রে এটা আসলো, আর 34 দুগুণ সম্ভবত 68 হবে। বাদ বাকি 2 জন আসলো 68, আমি 68 লিখে দিই, $68। হিসাবটা কত সোজা লাগছে তাই না, কিন্তু না। 3 দিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে 3 দিনে আমার কম্পিটিটর বেশি, সেদিন আমাকে গুগল বলে দিয়েছে, গুগল একটা নিয়ম বা যে কোনো অ্যাডের নিয়ম, সেটা হচ্ছে গুগল আপনাকে বলে দিবে যে আমার মাসের নির্দিষ্ট কোনো একটা দিন যেদিন কম্পিউটার বেশি থাকবে সেদিন আপনার যে পেমেন্ট আছে তার দ্বিগুণ পেমেন্ট করতে হবে। অর্থাৎ আপনার যে পে করে থাকেন 25 দিনে আপনার কাছে $850, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু মাসের এই 3 দিনে আমার কম্পিউটার খুব হাই, আমি এখানে ওই $34 কাজ করাতে পারবো না, এক্ষেত্রে আপনাকে বেশি পেমেন্ট করতে হবে। তখন আমার যে রেজাল্টটা আসতেছে কত আসতেছে, 102 গুণন 2, 204 বা 208 এরকম কিছু একটা, 204। আর আবার বলতেছে যে মাসে 2 দিন এখানে কোনো কম্পিটিটর থাকবে কিনা, এখানে কোনো যে কম্পিটিটর না থাকে তাহলে আমার যে বাজেট তার অর্ধেকে সে কাজ করে দিবে।
গুগল এটাও বলতেছে 0.5। যদি আমরা এখানে দেই তাহলে এটা কত আসে, 68 হাফ কি আসবে, $34। এখন আমি যদি আমার এখানে টোটাল বাজারটা আমি যদি দেখি যে আমার এখানে টোটাল কত বাজার আসতেছে, তখন আমাদের যে কস্টটা পড়বে সেটা দেখে আসবে অনেকটা এরকম। কাস্টমার বলে দিছে যে সে 30 দিনের জন্য $1000 দিবে, আর সেটা যদি আমরা 1000কে যদি 30 দিয়ে ভাগ দেই তাহলে আমাদের 34-এর মধ্যে একটা রেজাল্ট আসে। এই 34কে যদি আমরা এখানে গুণন দেই তাহলে দেখা যাচ্ছে 850, এখানে দেখা যাচ্ছে 204, এটা হলো 34, সব মিলে বাজার আসছে 1088, অর্থাৎ $1100 মতো। তো এই $1100 নিয়ে যদি আমরা মাঠে নামি, মানে আমরা মাঠে নামি যদি $1000 নিয়ে, আর খরচ যদি পড়ে $1100, তো বাদ বাকি $100 কি আপনার বাইরে আপনাকে কি বহন করবে? বাদ বাকি যে $1100 থাকতেছে সেটা কি বাইরে বহন করবে, না আপনাকে বহন করতে হবে? না স্যার, বায়ার বহন করবে না। আচ্ছা, তো বায়ার যেহেতু বহন করবে না, তাকে তাহলে আমরা মানে অ্যাড তৈরি করার আগে একটা বাজেটে একটা স্ট্র্যাটেজি বা টার্গেটিং আমরা করে নেওয়া উচিত ছিল, যে তার তার অ্যামাউন্ট কত সেটা শুনে নিতে হবে আপনাকে তার কাছ থেকে, যে তার অ্যামাউন্ট কত, $1000। ঠিক আছে, আপনি কি এর বেশি উঠতে পারবেন? সে যদি বলে যে হ্যাঁ পারবো, তাহলে আমি সেখানে একটা অ্যামাউন্ট বলে দিলাম $1200, যে আপনার এক্ষেত্রে গুগলের কিছু কিছু দিনে আমার অ্যাড গুলো আপ ডাউন করতে পারে, অ্যাডের যে বাজেট সেটা আপ ডাউন করতে পারে, এই জন্য আমি আপনাকে $1200 রাজি যদি হন তাহলে সমস্যা নেই। আর যদি বলেন যে না আমি 1000-এর থেকে নড়বো না, তো ঠিক আছে, সেক্ষেত্রে আপনার ডেইলি বাজেটে একটু 19-20 করতে হবে। 19-20 করে আপনাকে ওই 1000-এর ভিতর টার্গেটের যে মেজারমেন্ট বা যে হিসাব সেটা আপনাকে বুঝিয়ে দিতে হবে। তাহলে আমরা যদি এমন একটা হিসাব নিয়ে আসতে হবে যে 1000-কে 25 দিনের হিসাবে করতে হবে, অর্থাৎ এমন একটা অ্যামাউন্ট নিয়ে আসতে হবে যে অ্যামাউন্টে 1000-এর ভিতর 25 দিন স্মুথলি রান করবে। যে 3 দিন কম্পিটিটর হাই থাকবে সেই 3 দিনের মনে করেন কি হবে, যে পেমেন্টটা আসতেছে সেটা যেন ওই 1000-এর ভিতর পড়ে। আবার যে 2 দিন আমার কম্পিউটার নাই, যে টাকাটা বাঁচতেছে সেটা যেন কোনোভাবে ফিরে না আসে, রিটার্ন না আসে, এই কোন একটা ভিতর ঢুকে সেখানে আমার কি রিস্কটা বাড়াই দিচ্ছে। এরকম যদি একটা আমরা প্ল্যানিং করতে পারি তাহলে দেখা যাচ্ছে যে কাস্টমারের 1000-এর ভিতরই আমার কাজটা হয়ে যাচ্ছে। তো এই যে বিষয়টা এটাকে বলা হয় বাজেট টার্গেটিং। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যখন আপনি একটা অ্যাড রান করবেন তার আগে অবশ্যই কাস্টমারের সাথে বাজেট টার্গেটিং বা তার বাজেটটা শুনে নেবেন, এবং সেটা শুনে নেওয়ার পর আপনাকে একটা স্ট্র্যাটেজি দাঁড় করাতে হবে যে কয়দিন থাকতে পারে। এখানে আমি 3 দিনের উদাহরণ দিলাম, যে 3 দিন হয়তো বা এখানে হাই কম্পিটিটর থাকতে পারে। তিন দিন ধরে নিলাম আমার এখানে খুব কম্পিটিটর হাই, আর 25 দিন, আর লাস্টে যে 2 দিন সেখানে ধরে নিলাম কম্পিটিটর লো, কম্পিটিটর, আর এই 25 দিন অ্যাভারেজ। তো আমরা তো দেখা যাচ্ছে 3 দিনে যে হাই কম্পিটিটর হবে এর কোনো গ্যারান্টি নাই, সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে 3 দিনের বেশি, 4 দিন হতে পারে, 5 দিন হতে পারে, যে কোনো একটা অ্যামাউন্ট হতে পারে, এটা কোনো ফিক্সড অ্যামাউন্ট করা নেই। তো সেই ক্ষেত্রে আপনাকে ওইভাবে বাজেটটা করতে হবে যে যাতে আপনার কোনো রিস্ক ফ্যাক্টর না থাকে। রিস্ক ফ্যাক্টর থাকলে আপনাকে বাদ বাকি যে $1100, আমরা এখানে দেখা যাচ্ছে 1088, এটাকে যদি আমরা অনেকটা বলতে পারি $1100 সমান, এটাকে আমরা বলতে পারি $1100 সমান। তো এই $1100 যে বাদ বাকি যে $100টা থাকতেছে, আর আপনাকে পেমেন্ট করতে হচ্ছিল কত, বিয়োগ 1000, আপনাকে যে পে করছে তার পরের যে $100টা সেটা আপনার পকেট থেকে যাবে বা যাওয়ার সম্ভাবনা আছে। যদি আপনার বায়ার যদি একটু বাঁকা হয় তাহলে পরের যে $100 সেটা আপনার পকেট থেকে যাবে, আপনাকে পকেট থেকে যাইতে দেওয়া যাবে না। সেটা আপনাকে সেইভাবে স্ট্র্যাটেজিটা তৈরি করে নিয়ে আপনাকে মার্কেটে নামতে হবে। আমি তো এখানে $100 নিছি এক্সট্রা, মানে আমার সাথে আমি আরো $100 নিছি, যাতে কি হয় আমার যে রিস্ক ফ্যাক্টরটা সেটা নাই হয়ে যায়। কারণ দেখা যাচ্ছে আমার মাসে 3 দিন না, মাসে 5 দিন থাকলো, তখন আমাকে কি 5 দিনের যে পেমেন্টটা সেটা প্রোভাইড করতে হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদেরকে সাবধানে আমাদের বাজেট টার্গেটিংটা করতে হবে। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছেন।